আত্মঘাতী সিদ্ধান্ত মানে বোঝেন? রাজনীতিতে এমন অনেক নেতা আছে শুধুমাত্র যারা ইগো স্যাটিসফাই করার জন্য এমন কিছু সিদ্ধান্ত নেন যাতে ওই সিদ্ধান্তের ফলে তাদের দেশই মহা বিপদে পড়ে যায়। কালকে মোহাম্মদ ইউনূস এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তের পর বাংলাদেশ কার্যত উত্তাল। স্থলপথে সুতো ভারত থেকে আর আনা যাবে না, এই ধরনের একটি নির্দেশিকা ভারতবর্ষের বিপক্ষে কালকে মোহাম্মদ ইউনূস করেছেন। ভারতবর্ষ কিছুদিন আগে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছিল। ধরে নেওয়া যায় সেই চুক্তি বাতিলের গেরোয়ে আটকে পড়ে নিজের ইগোকে স্যাটিসফাই করতে গিয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ ইউনূস। এবং আজকে মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তের বিপক্ষেই বাংলাদেশের যে একাধিক ব্যবসায়ী সংগঠন, বস্ত্রশিল্পীরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। তারা একাধিক জায়গায় একাধিক মন্তব্য করছেন এবং সব মিলিয়ে তাদের সামনে যে বিপুল লসের বোঝা, সেই লস তারা কিভাবে সামাল দেবেন সেই প্রশ্ন সরাসরি মোহাম্মদ ইউনূসের দিকে ছুড়ে দিচ্ছেন। একই ট্রান্সশিপমেন্ট চুক্তি যখন ভারত সরকার বাতিল করে তখন বাংলাদেশের কাছে একটা বড় বিপদ কিন্তু এসে পৌঁছায়। বাংলাদেশ প্রধানত বস্ত্রশিল্প করে বা বস্ত্রশিল্পকে বাঁচিয়ে রেখে তাদের দেশের জিডিপিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারত। তাদের প্রধান বস্ত্রশিল্প কোন কোন দেশে যেত? ইউরোপের ম্যাক্সিমাম দেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সকল দেশে কিন্তু বাংলাদেশ দিনের পর দিন বস্ত্রশিল্প পাঠিয়েছে, বস্ত্রশিল্পকে বাঁচিয়ে রেখেছে এবং ভারতের মাটিকে তারা ব্যবহার করেছে দিনের পর দিন এই ব্যবসা বাণিজ্য করার জন্য। এখন স্পেনে তারা কিভাবে কাপড় পাঠাবে কিংবা ইতালিতে তারা কিভাবে কাপড় পাঠাবে, এ এক যেমন বড় সমস্যা, পাশাপাশি বস্ত্র শিল্পের জন্য যে সুতো প্রয়োজন হয় সেই সুতো এবার তারা কোথা থেকে আনবে সেটাও একটা বড় সমস্যা, যা মোহাম্মদ ইউনূস জেনে শুনে এই সমস্যা তৈরি করলেন। কালকে তারা পরিষ্কার জানিয়েছেন, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার পরিষ্কার জানিয়েছেন তারা ভারত থেকে সুতো আমদানি করাটাকে নিষিদ্ধ ঘোষণা করছেন এবং স্থলপথে তারা সুতো আমদানি করতে পারবেন না এবং বাংলাদেশের যারা সুতো তৈরি করে তাদের থেকেই সুতো কিনতে হবে। এক অদ্ভুত নির্দেশিকা বাংলাদেশের জন্য ধার্য করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। পরিসংখ্যান কি বলছে? কেন বাংলাদেশের বস্ত্রশিল্পীরা ক্ষোভে ফুঁসছেন এবং আন্দোলন করছেন? দেখুন, আগের বছর 2024 সালে তথ্য অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে যত সুতো প্রয়োজন তার 95% সুতো কিন্তু বাংলাদেশ আমদানি করত ভারত থেকে। অর্থাৎ প্রায় 100%-এর কাছাকাছি তারা ভারতের উপর কিন্তু ডিপেন্ডেন্ট ছিল। কারণটা কি? কারণ ভারতের সুতোর দাম অত্যন্ত কম। বিশ্বে এই দামে কোনো দেশ কিন্তু আর সুতো দিতে পারবে না। পাশাপাশি ভারত থেকে যখন আপনি সুতো নিজের দেশে নেবেন, অর্থাৎ বাংলাদেশে নেবেন, ট্রাভেলিং কস্টও কিন্তু অত্যন্ত কম। এমনকি সুতোর কোয়ালিটি পাকিস্তান, মায়ানমার, ভিয়েতনাম কোনো দেশ, এমনকি বাংলাদেশেও কিন্তু সেই সুতোর কোয়ালিটি ম্যাচ করতে পারে না। তার জন্য বাংলাদেশের অধিকাংশ কটন মিলে বা ভারতের সুতোর চাহিদা। 2024-এ তারা ভারত থেকে সুতো নিয়েছে 12,50,000 মেট্রিক টন, যা 2023-এর থেকে 31.5% বেশি। অর্থাৎ ক্রমেই ভারত কিন্তু বাংলাদেশের এই সুতোর মার্কেটটাকে ধরে নিয়েছিল এবং ভারত কিন্তু যে রেটে, যে দামে যত ভালো কোয়ালিটির সুতো বাংলাদেশের মার্কেটে প্রডিউস করেছিল তাতে বাংলাদেশও কিন্তু সমানভাবে উপকৃত হয়েছে। ভারত ট্রাভেলিং কস্ট অনেকটা কম নিয়েছে, কারণ ভারত এবং শেখ হাসিনার মধ্যে একাধিক চুক্তি হয়েছিল যেখানে ভারতের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে বণিক সমাজ একত্রে এসে একসঙ্গে কাজ করবে এবং এক্ষেত্রে অনেক ছাড় সাবসিডি সরকার দেবে, এ ধরনের অনেক ঘোষণা দুপক্ষের সরকারই কিন্তু করেছিল। অর্থাৎ বাংলাদেশের বস্ত্রশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ভারতও কিন্তু দিনের পর দিন উদ্যোগী হয়েছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দাম কি বলছে আপনারা বোঝার চেষ্টা করুন। এবার ভারত থেকে যদি 30টি সিঙ্গেল সুতো বাংলাদেশ নেয় তাহলে দাম পড়ে $2.90 প্রতি কেজিতে। অর্থাৎ বুঝতেই পারছেন, $2 বা $2 প্রতি কেজিতে বাংলাদেশকে কিন্তু পে করতে হয়। কিন্তু সেটাই বিশ্ব মানচিত্রে কত টাকা দাম পড়বে সেটা বাংলাদেশের থেকে যদি এখন এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসায়ীরা কেনেন তাহলে দাম পড়বে $3.40 প্রত্যেকটি কেজিতে। এবং বিশ্ব মানচিত্রে বা বিশ্ব থেকে যদি তারা আমদানি করে তাই সেই টাকাটা
$5 কাছাকাছি চলে যায়। ভিয়েতনাম থেকে তারা যদি কেনে তাহলে সুতোর দামটি পড়ে $2.96 প্রতি কেজিতে। অর্থাৎ গুণগত মান এবং দাম সবটাই কিন্তু ভারতবর্ষ গোটা বিশ্বকে কিন্তু টেক্কা দিয়েছে দিনের পর দিন। তাই বাংলাদেশের বস্ত্রশিল্পী যারা আছেন তারা কিন্তু ভারতের সুতোকে দিনের পর দিন তাদের প্রয়োজনে নিয়েছেন, অত্যন্ত কম দামে পেয়েছেন এবং বস্ত্রশিল্পকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছেন। এবার মোহাম্মদ ইউনূস এলেন এবং ইগোর জন্য ঘোষণা করে দিলেন এই সুতো তারা আর কিনতে পারবেন না। ক্ষতিটা কার হলো? সব থেকে বড় ক্ষতি কিন্তু বাংলাদেশেরই হলো। ডোনাল্ড ট্রাম্প 3 মাস রেসিপ্রোকাল ট্যারিফ কিন্তু পিছিয়ে দিয়েছেন। একটা কথা মাথায় রাখবেন, তিনি কিন্তু ট্যারিফ, এই যে রেসিপ্রোকাল ট্যারিফ, এই বিষয়টা কিন্তু উইথড্র করে নেননি। ভারতবর্ষে 3 মাসটিকে কাজে লাগানোর চেষ্টা করছে এবং একাধিক এগ্রিমেন্ট করে ভারত এবং আমেরিকার মধ্যে বিভিন্ন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে এই রেসিপ্রোকাল ট্যারিফের এই বিষয়টা থেকে দূরে যেতে শুরু করে দিয়েছেন। কিন্তু আমেরিকা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসেছেন বলে তো জানা নেই। আর মোহাম্মদ ইউনূসকে তারা গুরুত্ব দিয়ে রেসিপ্রোকাল ট্যারিফ আর কখনোই লাগাবেন না এই ঘোষণাও তারা করেননি। এতে কি হলো? এতে বস্ত্রশিল্পের ম্যানুফ্যাকচারিং কস্ট প্রায় দ্বিগুণ হতে শুরু করে দিল, 1 নাম্বার। নাম্বার 2, যে বস্ত্রশিল্পীরা বস্ত্র তৈরি করবেন এবং ডেলিভারি করবেন স্পেন, ইতালি, ইংল্যান্ড, জারা, রেমন্ড, বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডকে, এই ট্রাভেলিং কস্ট অলরেডি তাদের দ্বিগুণ হয়ে গেছে। কারণ ভারতবর্ষ ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বন্ধ করে দিয়েছে। তারা কলকাতা বিমানবন্দর থেকে পাঠানোর জন্য যে টাকা খরচ করত, এবার তারা ঘুরপথে কিভাবে পাঠাবে সেটাও একটা বড় প্রশ্ন। এবং বাংলাদেশের সেই লেভেলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য এই মুহূর্তে 7টি বিমানবন্দর প্রয়োজন, তা একাধিক বিশেষজ্ঞরা বলেছেন। আমি একটি ভিডিও বানিয়েছি প্রকাশ্যে। সমস্যাটা হলো ইগোকে স্যাটিসফাই করার জন্য এই সকল সূক্ষ্ম বিষয়গুলো বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের মাথায় কিন্তু তারা রাখেন না। শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্যই ভারত বিরোধিতা করেন, আর আলটিমেটলি গ্রাউন্ড লেভেলে গিয়ে তারা যে কত বড় বিপদে পড়েন তা হয়তো তারা যখন রিয়েলাইজ করেন তখন অনেকটা দেরি হয়ে যায়। পাশাপাশি কালকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এক অদ্ভুত স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক একই থাকবে। শেখ হাসিনাকে নিয়ে কোনো সময় সম্পর্ক খারাপ হয়নি, ভবিষ্যতেও হবে না। তিনি কি বলেছেন? তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারত এবং বাংলাদেশ সম্পর্ক একই রকম থাকবে এবং এগিয়ে যাবে। ভারত সময় হয়তো নিচ্ছে, তাই নতুন সরকারকে মেনে নিতে ওদের একটু সময় লাগবে, কিন্তু আমরা এক্সপেক্ট করি এই নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আগের মতো ভালো হবে। এতদিন অবধি হাসিনা 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 করে অনেক লম্ফঝম্প এই সরকার করলো। বাংলাদেশের মিডিয়া খুললেই হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি মারফত ফিরিয়ে দেবে ভারত, হাসিনাকে রেড নোটিশ জারি করে দিয়েছে ভারতবর্ষ, হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে, হাসিনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার, হাসিনাকে 17ই নভেম্বরের মধ্যে ফিরিয়ে আনবে বাংলাদেশ। হাসিনা যদি বাংলাদেশে ফেরে তাহলে আমরা বাংলাদেশ ছেড়ে চলে যাব। হাসিনা যদি ফেরে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। হাসিনা যদি নাও ফেরে, ভারতেও থাকে যেন ভারতে বসে মুখ বন্ধ করে রাখা হোক। এরকম অনেক চমকানি ধমকানি ভাওতাবাজি মার্কা কথা বলার পর তারা অবশেষে বলছে হাসিনাকে ফেরত না দিলেও তারা ভারতের সঙ্গে সম্পর্ক আগের মতোই রাখবে। বাংলাদেশের এই লম্ফঝম্প দেখে এবং লম্ফঝম্প শেষে এই ধরনের বালকিল্য স্ট্যাটাস দেখে আমার মনে পড়ে, যারা যত বেশি গর্জায় আসলে ততটা কিন্তু বর্ষায় না। এই বাংলাদেশ শেষ 8 মাসে ধরে যত গর্জন দিয়েছে বা যত গর্জন করেছে, আজকে দিনের শেষে তারা বলছে শেখ হাসিনাকে না ফিরিয়ে দিলেও সম্পর্ক ভালো তারা রাখবে। তাহলে সম্পর্কটা খারাপ করলো কেন? কেন 7 সিস্টার্সকে হুমকি দিল? কেন শেখ হাসিনাকে নিয়ে দিনের পর দিন ফাঁকা আওয়াজ তারা দিল? কেন বাংলাদেশের একাধিক নেতারা ভারতের ডম্বুর বাঁধকে কেন্দ্র করে 7 সিস্টার্সকে কেড়ে নেবে বলল? কেন 4 দিনের মধ্যে কলকাতাকে দখল করবে তারা বলল? কেন দিনের পর দিন ভারত বিরোধী মিছিল এবং স্লোগান বাংলাদেশের রাজপথে দেখা গেল? আপনি অরিজিনাল জায়গায় বলছেন সম্পর্ক ভালো রাখবেন, আর রাজনৈতিক স্তরে আপনারা গিয়ে বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, আমরাই ফিরিয়ে আনবো, আমরাই দেশ চালাবো, আমরাই দেশের সর্বময় কর্তা হব। সে তো দুই মেন্টালিটি, দ্বিচারিতা চলতে পারে না। ঠিক করুন কি করবেন, নয় সম্পর্ক ভালো করবেন, নয় সম্পর্ক খারাপ করবেন। জয়শঙ্কর তো বলেছেন বল এখন আপনাদের কোর্টে। তবে তার থেকেও বড় যে প্রশ্ন,
সম্পর্ক ভালো খারাপ হবে কিনা অনেক পরের বিষয়। ইগোকে স্যাটিসফাই করার জন্য বাংলাদেশি যারা বস্ত্রশিল্পী তাদেরকে যেভাবে পথে আপনি বসালেন বা পথে বসাচ্ছেন, তার ক্ষমা বাংলাদেশের বস্ত্রশিল্পীরা করবে তো? এই প্রশ্ন কিন্তু উঠেই যায়। কি বলছেন আপনারা? কমেন্টে জানাবেন।